নির্বাচন আসে, বরাবরের মতো দলগুলো ইশতেহার দেয়। সেই ইশতেহার সাধারণত নাগরিক সমাজে বুদ্ধিজীবীরা বা রাজনৈতিক বিশ্লেষকরা কয়েকজন কথা বলেন, কিন্তু যে সাধারণ মানুষের জন্য এই ইশতেহার, সেই মানুষ ইশতেহার নিয়ে কতটা কথা বলেন? ইশতেহার মানুষের জন্য হলে রাজনীতিতে, মাঠে, চায়ের দোকানের রাস্তায় কেন সেই ইশতেহার নিয়ে আলোচনা নেই? সাধারণ ভোটারের হাতে রাজনৈতিক দলগুলোর ইশতেহার পৌঁছে গেছে। মূলত প্রধান তিনটি রাজনৈতিক দলের ইশতেহার তো আছেই। নির্বাচন আসে, বরাবরের মতো দলগুলো ইশতেহার দেয়। সেই ইশতেহার সাধারণত নাগরিক সমাজে বুদ্ধিজীবীরা বা রাজনৈতিক বিশ্লেষকরা কয়েকজন কথা বলেন, কিন্তু যে সাধারণ মানুষের জন্য এই ইশতেহার, সেই মানুষ ইশতেহার নিয়ে কতটা কথা বলেন? ইশতেহার মানুষের জন্য হলে রাজনীতিতে, মাঠে, চায়ের দোকানের রাস্তায় কেন সেই ইশতেহার নিয়ে আলোচনা নেই? কেন কেবল মার্কা বা ব্যক্তি নিয়ে কথা হয়, অথচ ইশতেহার দিয়ে চেনা যায় এই মার্কা বা ওই ব্যক্তি কি বলতে চায়? সেজন্যই ইশতেহার নিয়ে হাজির হলাম আমরা। ইশতেহারের মধ্যেই আছে আপনার আমার ভবিষ্যৎ। প্রথমে একটু দেখি জনবান্ধব ও আকর্ষণীয় প্রতিশ্রুতি যে দলগুলো দিয়েছে সেক্ষেত্রে কার পাল্লা ভারী। সাধারণ মানুষের পেটের ক্ষুধা আর পকেটের হাহাকার, এই দুই জায়গায় কে কতটুকু স্পর্শ করতে পেরেছে তা বিচার করলে দেখা যায় বিএনপি তাদের ইশতেহারে সরাসরি রিলিফ বা তাৎক্ষণিক স্বস্তির উপর জোর দিয়েছে। তাদের ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের ধারণাটি অত্যন্ত শক্তিশালী। দ্রব্যমূল্যের জাতাকলে পিষ্ট নিম্নবিত্ত মানুষের কাছে মাসে ২৫০০ টাকা বা সমমূল্যের পণ্য একটা স্বস্তি তৈরি করেছে। এটি অত্যন্ত জনবান্ধব এবং গ্রামীণ ভোট ব্যাংককে সরাসরি আকৃষ্ট করার মতো একটি পপুলিস্ট পদক্ষেপ। অন্যদিকে জামায়াতে ইসলামী তাদের ইশতেহারে ইনসাফ বা ন্যায় বিচারের মোড়কে এক ধরনের কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন দেখিয়েছে। তাদের বিনামূল্যে চিকিৎসা এবং সার্বজনীন সামাজিক নিরাপত্তার প্রতিশ্রুতিগুলো বেশ আকর্ষণীয়, তবে তা বিএনপির নগদ সহায়তার চেয়ে কিছুটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার ইঙ্গিত দেয়। এই দুটির তুলনায় বলা যেতে পারে এনসিপির ইশতেহার বেশ ব্যতিক্রম এবং আধুনিক। তারা সরাসরি টাকা দেওয়ার চেয়ে কাঠামোগত পরিবর্তনের কথা বলেছে বেশি। তাদের ঘন্টায় ১০০ টাকা ন্যূনতম মজুরি এবং মুদি দোকান থেকে পণ্য সংগ্রহ, এই পয়েন্টগুলো শ্রমজীবী এবং মধ্যবিত্তের সম্মানবোধকে স্পর্শ করেছে। এটি হয়তো গ্রামের অতি দরিদ্র মানুষকে বিএনপির মতো অতটা সম্মোহিত করবে না, কিন্তু সচেতন নাগরিক ও যুব সমাজের কাছে এটি বেশ যৌক্তিক ও মর্যাদাপূর্ণ মনে হতে পারে। এবারে আসি এই ইশতেহার কতটা বাস্তবায়নযোগ্য আর কতটা কথার ফুলঝুরি সেই প্রসঙ্গে। কারণ ইশতেহার যত সুন্দরই হোক, প্রশ্ন একটাই, টাকা আসবে কোত্থেকে? বিএনপি ১০,০০০ কিলোমিটার নদী খনন এবং ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের যে কথা বলছে তা নিঃসন্দেহে বিশাল কর্মযজ্ঞ, কিন্তু দেশের বর্তমান ভঙ্গুর অর্থনীতিতে এই বিশাল ভর্তুকি, বিশেষ করে ফ্যামিলি কার্ড ও স্বাস্থ্য কার্ড এবং উন্নয়ন ব্যয় একসাথে চালানো কতটা সম্ভব তা নিয়ে অর্থনীতিবিদদের কপালে ভাঁজ কিন্তু পড়তেই পারে। ফলে এটা কি কেবলই কথার কথা হয়ে থাকবে? এই প্রশ্ন কিন্তু উঠতেই পারে। এনসিপির হিসাব দাও পোর্টাল এবং সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব জনসম্মুখে প্রকাশ, এটি শুনতে দারুণ এবং এই মুহূর্তে দুর্নীতির বিরুদ্ধে একটি মাস্টার স্ট্রোক, কিন্তু বাংলাদেশের আমলাতান্ত্রিক জটিলতায় এটি বাস্তবায়ন করা হিমালয় জয়ের সমান চ্যালেঞ্জ। অন্তত সেই অভিজ্ঞতা তো আমাদের আছে। এছাড়া কর কমিয়ে জিডিপির অনুপাত বাড়ানো তাত্ত্বিকভাবে সম্ভব হলেও বাস্তবে এটি অত্যন্ত কঠিন সমীকরণ। এছাড়াও জামায়াতে ইসলামের 3-0 ভিশন, অর্থাৎ পরিবেশ বর্জ্য ও বন্যা ঝুঁকি শূন্যে নামানো, এই আইডিয়াটি অত্যন্ত আধুনিক, কিন্তু ঘনবসতিপূর্ণ এবং অপরিকল্পিত নগরায়নের এই দেশে ২০৩০ সালের মধ্যে এই লক্ষ্যমাত্রা অর্জন কিছুটা অবাস্তব বা অতি উচ্চাভিলাষী মনে হতে পারে। বিশেষ করে পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনায় তারা খুব সুনির্দিষ্ট পরিকল্পনা হাজির করতে পারেননি। তাদের ইশতেহারে সুদবিহীন অর্থনীতি বা ব্যাংকিং রিফর্মের কথা বলা হলেও গ্লোবাল অর্থনীতির সাথে এর সমন্বয় কিভাবে হবে তার রূপরেখা এখনো স্পষ্ট নয়। এই জায়গাটিতে একটু দেখতে চাই এই তিন দলের ইশতেহারের উচ্চাভিলাষী চেহারা নিয়ে কে এগিয়ে। যদি উচ্চাভিলাষের কথা বলি তবে এনসিপি সবাইকে ছাড়িয়ে গেছে। তাদের ইশতেহারে সিইপিএ, রপ্তানি বহুমুখীকরণ, ইলেকট্রিক ভেহিকল এবং ন্যাশনাল কম্পিউটিং সার্ভারের মতো বিষয়গুলো প্রমাণ করে তারা একটা উন্নত বিশ্বের আদলে বাংলাদেশকে গড়তে চায়। এটি তরুণ প্রজন্মকে স্বপ্ন দেখায় ঠিকই, কিন্তু মাঠ পর্যায়ের বাস্তবতায়
এটি অনেক সময় স্বপ্নবিলাস মনে হতে পারে। কারণ কত মানুষকে ঠিক কি প্রসেসে এর আওতায় আনা হবে, যেখানে গ্রাম পর্যায়ে ন্যূনতম কম্পিউটিং শিক্ষা নিশ্চিত করা যায়নি, সেখানে এই পরিকল্পনা উচ্চাভিলাষী বটে। বিএনপির আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম পেপাল বা বৈশ্বিক ই কমার্স হাব করার প্রতিশ্রুতি তরুণ ফ্রিল্যান্সারদের জন্য বড় স্বপ্ন। তবে তাদের নদী খনন ও বনায়ন প্রকল্পগুলো পরিবেশগতভাবে উচ্চাভিলাষী হলেও ব্যবস্থাপনার অভাবে অতীতে ভেস্তে যাওয়ার নজির রয়েছে। এবং 1 কোটি মানুষের কর্মসংস্থান, ঘরে ঘরে মানুষের স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার যে পরিকল্পনা, সেগুলো কিন্তু উচ্চাভিলাষী পরিকল্পনার ঘরেই জায়গা পায়। কারণ আমরা যদি অতীতের দিকে তাকাই, দেখি জামাত এবং বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছিল তার বেশিরভাগই অধরা রয়ে গিয়েছিল। আমরা জানি 2008 সালে বিএনপি এবং জামাত জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নিয়েছিল। তখন তাদের ইশতেহারে দুর্নীতি দমন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সুশাসনের বড় বড় বুলি ছিল। 2001 থেকে 2006 মেয়াদে বিএনপি সরকারের কৃষি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল চোখে পড়া মতো। কিন্তু হাওয়া ভবন কেন্দ্রিক দুর্নীতি এবং বিদ্যুৎ খাতের বিপর্যয়, বিশেষ করে কানসার ট্রেজারি, তাদের ইশতেহারের নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করেছিল। 2008-এ তারা বলেছিল দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। কিন্তু 2001-06 পারফরমেন্সের কারণে মানুষ সেই প্রতিশ্রুতিতে পুরোপুরি আর আস্থা রাখতে পারেনি। এবার বিএনপি বলছে তারা প্রতিশোধ নয়, সংস্কারে বিশ্বাসী। কিন্তু তাদের দলের তৃণমূলের আচরণের সাথে এই মানবিক রাষ্ট্রের ঘোষণা কতটা সামঞ্জস্যপূর্ণ হবে তা নিয়ে কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্ন রয়েই গেছে। জামাতে ইসলামী 2001 থেকে 2006 মেয়াদে জোট সরকার থেকে দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ দূরীকরণে কোনো ভূমিকা নিতে পারেনি, বরং তাদের দায় আছে। বিএনপি, জামাতে ইসলাম, এনসিপি এবং বাম দলের ইশতেহারে আমরা যেগুলোকে মানুষের মৌলিক মানবাধিকার বলি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বাসস্থান, সেসব বিষয়ে প্রস্তাবে মৌলিক কাঠামোগত তেমন পার্থক্য কিন্তু চোখে পড়েনি। 3 দলই মুক্তবাজার বা পুঁজিবাদী অর্থনীতির একটা গল্প দিয়েছেন শেষ পর্যন্ত। বরাবরের মতো এই খাতগুলোতে আর্থিক বরাদ্দ কত হবে, এই খাতগুলোর রিফর্ম চ্যালেঞ্জ তারা কিভাবে মোকাবেলা করবেন এবং জনগণের কাছে সেবা কতটা পৌঁছবে, সেই প্রশ্ন কিন্তু থেকেই যায়। ফলে বৈষম্য দূরীকরণের প্রশ্নের সমাধান হবে, যদিও আমরা কিছু স্মার্ট প্রস্তাবনা দেখেছি। মানুষের হাতে কাজ, মুখে খাবার আর সমাজে নিরাপত্তা, এই 3টি যেমন ইশতেহার বিবেচনার জন্য জরুরি বিষয়, একই সাথে দলগুলোর আদর্শ প্রশ্নটিও জরুরি। সেই আদর্শ প্রশ্নে বিএনপি যেমন একটা উদার গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বলছে, জামাত ক্ষমতায় এলে শরিয়া আইন ও নারী অধিকার ক্ষমতায়নের প্রশ্নটি কিন্তু প্রশ্নবিদ্ধ রয়ে যায়। এটা বড় একটা উদ্বেগ। কারণ উগ্রবাদের উত্থান, তৌহিদি জনতার নামে মব এবং যে বৈষম্যের বিরুদ্ধে ও মত প্রকাশের স্বাধীনতার জন্য জুলাই অভ্যুত্থান হয়েছিল, তা কিন্তু সেই চেতনা বিরোধী। বিশ্লেষকরা বলছেন জামাত রাষ্ট্র পরিচালনার গণতান্ত্রিক আইনগুলোর বিষয়ে অনেক কথা পরিষ্কার করছে না, আবার যে কথাগুলো বলছে সেগুলো নির্বাচনী কৌশল। ফলে ইশতেহারে যা বলা হয়নি সেগুলো রাজনৈতিক মহলে বড় প্রশ্ন। একই কারণে জামাত এনসিপি জোটের দর্শনগত অবস্থান নিয়েও প্রশ্ন রয়ে গেছে। এনসিপির নির্বাচনী ম্যানিফেস্টো দেখা গেলেও দল হিসেবে তাদের আদর্শিক অবস্থান নিয়ে এখনো প্রশ্ন আছে রাজনৈতিক মহলে। দিন শেষে ইশতেহারের 60 থেকে 70% হয়তো রাজনৈতিক অলংকার বা কথার কথা হয়ে থাকবে। বাকি 30% যদি বাস্তবায়িত হয়, তবেই বাংলাদেশের চেহারা হয়তো বদলে যাবে। কিন্তু অতীত অভিজ্ঞতা আমাদের উল্টো বার্তা দেয়। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।